বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে কথা ছিল, আজকে আমরা পড়ব হচ্ছে সাম্প্রতিক, রাইট? সো আজকে কথা ছিল আমরা একটু সাম্প্রতিক বিষয় নিয়ে পড়ব। ধারাবাহিক যে ক্লাস হচ্ছে সাধারণ জ্ঞানের, এই ক্লাসের ধারাবাহিকতায় আজকে সাম্প্রতিক বিষয় নিয়ে ক্লাস হবে। আমি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ তোমাদেরকে সলভ করাবো, যেই এমসিকিউগুলি সলভ করতে গিয়ে ওই টপিকের বিস্তারিত চলে আসবে। আরেকটা বিষয় আমি তোমাকে বলি, তোমরা তো সামনে সাম্প্রতিক তো ঘটনা ঘটবে, আসলে আজকে কালো লাগতেছে কিন্তু সামনে তো সাম্প্রতিকের ঘটনা আসলে ঘটবে, এইগুলো তোমাদেরকে পড়তে হবে। সাম্প্রতিকের ঘটনাগুলি এটা তোমাদেরকে পড়তে হবে, কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে, ঠিক আছে, কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে যেগুলো ঘটে গেছে এগুলো কি আমাদেরকে পড়তে হবে? অর্থাৎ এইটা হচ্ছে আগস্ট মাস, তুমি ধরো সেপ্টেম্বর থেকে পুরো তুমি অ্যাডমিশনের জার্নি শুরু করলা, তাহলে জুলাইতে যা হয়েছে, জুনে যা হয়েছে, আগস্টে যা হয়েছে, এটা কি পড়তে হবে? ভাই সব পড়তে হবে না। আজকের এই ক্লাসটা করো, আজকে ক্লাসটা করলে আগের যা যা ঘটনা ঘটেছে যেগুলো লাগবে তোমাদের, 25টা প্রশ্ন সলভ করাবো, বাট এর মাধ্যমে আরো অনেক ইনফরমেশন চলে আসবে, যার ফলে তোমাদের আগের যা যা দরকার মোটামুটি 80% চলে আসবে। আর বাকি যা থাকে এগুলো আমি যখন প্রথম ক্যাপসুলটা বের করব, সাম্প্রতিক ক্যাপসুল 1, ওইখানেও পেয়ে যাওয়া। আচ্ছা, কে কোথা থেকে দেখছো একটু আমাকে বলো, তোমাদের সাথে পরিচিত হয়েই আমরা ক্লাসটা শুরু করি। আব্দুল্লাহ আল জিহাদ, যেমন আমাদের এখানে সজীব স্যার আছে, একটু আগে তোমাদের ব্যাচের খুব প্রশংসা করছিল যে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা খুব চমৎকার, তারা মানে এই বছর আসলে তোমাদেরকে পড়িয়ে একটা বিশাল অংশ আমরা আমাদের এখান থেকে চান্স পাইতে পারবো, এটা আমরা প্রত্যাশা রাখি। ঠিক আছে, আব্দুল্লাহ জিহাদ আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আসসালাম আলাইকুম। হেদায়তুল্লাহ আসো, এনামুল সালাম দিয়েছ। কে কোথা থেকে দেখছো একটু আমাদেরকে জানাও। আর আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক পাবে, অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক পাবে। সো তুমি পড়তে গেলেই দেখবা যে এত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক। সো এইগুলা যদি তোমার একটু পিডিএফ দরকার পড়ে, ক্লাসটা শেয়ার দিতে হবে, আমাদেরকে কিছু দাও, ক্লাসটা শেয়ার দাও, তাহলে ক্লাসে পিডিএফ পেয়ে যাবা। নওগাঁ থেকে আরাফাত, রুবায়ত জান্নাত আছো, সালাম দিয়েছো। আরাফাত আলী আছো, তনিয়া সাতক্ষীরা থেকে আছো। তাজ আছো পাবনা থেকে। নাসিম আবরার আছো নারায়ণগঞ্জ থেকে। আলামিন আছো দিনাজপুর থেকে আছো। লিখন অন্তহীন যাত্রা আছো হচ্ছে কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, বিষকন্যা কই? বিষকন্যা এখনো বিষকন্যা আসে নাই। শ্যামল আছো ঠাকুরগাঁও থেকে। মোস্তফা আহমেদ রংপুর থেকে। মোস্তফা সালাম দিয়েছ। আর রাফিউজ্জামান আছো রংপুর থেকে। সঞ্জিদ আসসালামু আলাইকুম। টাঙ্গাইল থেকে হচ্ছে শাহজালাল ইসলাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা যেই বিষয়টা পড়বো এইটা হচ্ছে সাম্প্রতিক। ঠিক আছে, একটু কথা না বাড়াই, যেহেতু 25টা প্রশ্ন সলভ করতে হবে, একটু সময় লেগে যাবে, তাহলে তোমরা একটু দ্রুত অ্যান্সার করবা, দ্রুত অ্যান্সার করবা, আমি যেন দ্রুত একটু ক্লাসের ইয়েটা আউটপুটটা যেন বেশি আসে। ঠিক আছে, ওকে। খেয়াল করে দেখো, ডাকসু নির্বাচন এখন খুব আলোচিত একটা বিষয়। ডিটেলসে তোমাকে পড়তে হবে, ডাকসু কবে প্রতিষ্ঠিত হইলো, কিভাবে হইলো, প্রেক্ষাপট কি। এইখানে তোমার জন্য আমি একটা প্রশ্ন রেখেছি, ফুল ফর্ম অফ ডাকসু ইজ, অর্থাৎ ডাকসুর ফুল ফর্মটা কি? ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস। আচ্ছা, এই এসটা হচ্ছে টি এর পরে হবে, একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই এসটা হচ্ছে হবে টি এর পর, একটু ভুল হয়ে গেছে, এইটা তো না। হুম, এইটা হবে হচ্ছে টি এর পর। ঠিক আছে, এই প্রত্যেকটা টি এর পর হবে। এটাতে আছে হচ্ছে ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিটি, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, আর ঢাকা ইউনিভার্সিটি কমন স্টুডেন্টস ইউনিয়ন। তোমরা একটু অ্যান্সার করে বলো। তার আগে আমি তোমাদেরকে বলি, এই যে ডাকসু, ঠিক আছে, এই ডাকসু কিন্তু প্রথম যে প্রতিষ্ঠিত হয়েছিল, ডাকসু যে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হয় 1921 সালে। এই যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পর 1923 এবং 24 সেশনে প্রথম ডাকসু যাত্রা শুরু করে। তাহলে ডাকসুর যাত্রাটা আমরা বেসিক্যালি বলতে পারি 1923 সালে। ডাকসুর যাত্রাটা হচ্ছে 1923 সালে। ঠিক আছে, তো তোমরা একটু অ্যান্সার করো তো, যে আমরা একটা তথ্য পেয়ে গেলাম, ডাকসুর যাত্রাটা আসলে কত সালে? তোমাদের উত্তর আমি একটু চাচ্ছি। এখন পর্যন্ত আমি কেন উত্তর পাইলাম না? তোফা আসো, আসসালাম আলাইকুম। তোফা বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী, গায়ক, ঠিক আছে, আমাদের সাথে ফোক গান গায়। তাসনিম তাবাসসুম হচ্ছে বি, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। ঠিক আছে, আচ্ছা, তারপর
আর কেউ কেন অ্যান্সার করছো না? শাহজালাল ইসলাম লিখছে হচ্ছে বি। ওকে, থ্যাংক ইউ। তাহলে যারা যারা বি অ্যান্সার করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটা হচ্ছে বি, বুঝো। ইউনিটি না, ইউনিটি না, ইউতে হবে ইউনিয়ন, ঠিক আছে। সিতে একটা অপশন আছে হচ্ছে কমন, কমন না, এটা সেন্ট্রাল, ঠিক আছে। আর যেহেতু অনেক স্টুডেন্ট মিলে মানে স্টুডেন্টস, ঠিক আছে, সো ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। এর সাথে আমি তোমাদেরকে দুইটা তথ্য অ্যাড করলাম। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হওয়ার পর 23-24 সেশনে প্রথম ডাকসু নির্বাচিত হয়, তার মানে ডাকসু যেটা, হ্যাঁ, এটা যাত্রা শুরু হচ্ছে 1923 সালে। ভাইয়া আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই যাত্রাটা কোন জায়গা থেকে হলো, ঠিক আছে? 1923 সালে যে ডাকসু যাত্রা শুরু করলো কোন জায়গা থেকে? ঢাকা ইউনিভার্সিটির ভেতরেরই, হইতে পারে টিএসসি, হইতে পারে অপরাজেয় বাংলা, কলা ভবন, হতে পারে কার্জন হল, হতে পারে হচ্ছে সূর্য সেন হল, জগন্নাথ হল, অথবা এই জহুরুল হক হল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গা থেকে এই ডাকসু যাত্রা শুরু করেছিল। এই জায়গাটার নাম আমি তোমাদের কাছে জানতে চাই। 158 জন আছো ভাই, আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবা। এই তথ্যগুলো যদি তুমি সাথে রাখতে চাও, পিডিএফ চাও, তাহলে ক্লাসটা শেয়ার দিতে হবে। দ্রুত একটু শেয়ার দাও যেন অন্যরাও ক্লাসটা করতে পারে। সো যেটা বলছিলাম যে ডাকসুর ফুল ফর্মটা তো পাইলাম, আর একটা তথ্য পেলাম 1923 সাল থেকে তার যাত্রাটা শুরু হয় 23-24 সেশনে। কিন্তু কোন জায়গা থেকে? হেদায়েতুল্লাহ লিখছো কলা ভবন। আমি জানি তোমরা একটু কনফিউশনে পড়ে যাবা। এলিটা লিখছো হচ্ছে কলা ভবন, লিখন লিখছো জগন্নাথ হল, অপরাজয় বাংলা, ফাইজা লিখছো কলা ভবন। এই পর্যন্ত যা উত্তর দিচ্ছে একটাও সঠিক উত্তর হয় নাই। কলা ভবনও না, অপরাজয় বাংলাও না। তো ওয়াহিদ লিখছো হচ্ছে টিএসসি। ভাইয়া টিএসসিও না, ওয়াহিদ লিখছো টিএসসি, টিএসসিও না। এইখানে আসছি কালো, দেখো এটা ঠিক আছে। আচ্ছা, এই যে একজন প্রথম সঠিক উত্তর দিয়েছ, নাসিম আবরার, থ্যাংক ইউ ভাইয়া। ভাই এই যাত্রাটা শুরু হয় কার্জন হল থেকে, ঠিক আছে। যাত্রাটা কোন জায়গা থেকে শুরু হয়? কার্জন হল। তাহলে আমরা চারটা তথ্য পেয়ে গেলাম। ডাকসুর ফুল ফর্মটা পাইলাম, এটা 1923 সাল থেকে যাত্রা শুরু হয়, আর এটা যেই জায়গাটা থেকে শুরু হয় এটা হচ্ছে কার্জন হল। সো ডাকসু নিয়ে আরো বিস্তারিত একটু পড়তে হবে। আজকে যেহেতু অনেকগুলি প্রশ্ন সলভ করবো, আমি পরের প্রশ্নে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা দেখো, নিচের কোন স্থানে ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে? এই প্রশ্নটা কেন করা হলো? এই প্রশ্নটা এই কারণে করা হলো যে কিছুদিন আগে ইরান এবং ইসরায়েল যে 12 দিনের যুদ্ধ হলো, ঠিক আছে। ইরান ইসরায়েলের যুদ্ধটা ছিল মূলত কতদিন? 12 দিন। এই যে 12 দিনের যুদ্ধটা হলো, এই যুদ্ধে ইউএসএ ইরানে অ্যাটাক চালিয়েছিল, রাইট? ইউএসএ এই যে ইরানে অ্যাটাক চালায়, ইরানের 3টি পারমাণবিক স্থাপনাতে অ্যাটাক চালায়, তাই এটা আলোচিত। এখন এই জন্য এই 3টাই পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। এই আক্রমণটা চালায় মূলত হচ্ছে 22 জুন, ঠিক আছে। এই আক্রমণটা চালায় হচ্ছে 22 জুন, অপারেশন মিডনাইট হ্যামার নামে। সো এই যে অপারেশনটা, এর নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার, অপারেশন মিডনাইট হ্যামার নামে। সো 3টা জায়গা, এই ইরানের পারমাণবিক স্থাপনা আছে 3টা, তো 3টা জায়গায় অ্যাটাক চালায়। এইখানের কোনটা বলো? তেহরান, তাবরিজ, ফোর্দো, তারপর হচ্ছে কাশান। এখানের কোনটা বলো? সি লিখছো, তাজ লিখছো বি, মোস্তফা আহমেদ লিখছো হচ্ছে বি, রাজন লিখছো হচ্ছে বি, জিহাদ লিখছো বি, উম্মেসি। আচ্ছা, সি অনেকে লিখছো না, সি উত্তরটা হবে না ভাইয়া। যারা ফোর্দো লিখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে তোমাদেরকে আরো 2টা নাম জানতে হবে। একটা হচ্ছে ফোর্দো, ধরো ফোর্দো, এটা ধরি 1 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে নাতাঞ্জ, ঠিক আছে, নাতাঞ্জ। আর 3 নাম্বারটা হচ্ছে ইস্পাহান, ঠিক আছে, ইস্পাহান। তার মানে খেয়াল করো, ইউএসএ আমরা 5-6টা তথ্য পেয়ে গেছি যে এই 12 দিন ব্যাপী ইরান আর ইসরায়েলের যুদ্ধটা কত দিনের ছিল? 12 দিন। এই যুদ্ধ চলার সময় ইউএসএ অ্যাটাক করে ইরানে, সেটা কত তারিখে? 22 জুন।
যে অ্যাটাকটা করে, অ্যাটাকে অপারেশনটার নাম কি? মিডনাইট হ্যামার। এই অপারেশনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনাতে অ্যাটাক করে। কয়টি পারমাণবিক স্থাপনা? 3টি পারমাণবিক স্থাপনাতে অ্যাটাক করে। একটা হচ্ছে ফোর্দো, আর হচ্ছে নাতাঞ্জ, আর একটা হচ্ছে ইস্পাহান। ইরানের পারমাণবিক স্থাপনা 3টি, ফোর্দো, ইস্পাহান, নাতাঞ্জ, বা ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান। সো 3টাতে অ্যাটাক করে। সো আমরা তো সবগুলি তথ্যই পেয়ে গেলাম। সো আজকে ক্লাস গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তথ্য পড়তে গিয়ে তো বুঝতে পারছো যে অনেক গুরুত্বপূর্ণ সব ইয়েগুলো আমরা পেয়ে গেলাম, পাচ্ছি আর কি, সলভ করতেছি। সম্প্রতি পাকিস্তানে ভারতের পরিচালিত অভিযানটির নাম কি? অর্থাৎ আমরা ইরান ইসরায়েল যুদ্ধের পর পাকিস্তানে কিছুকাল আগে যেই জায়গাটাতে ওই যে ভারত দাবি করছে যে পাকিস্তান অ্যাটাক চালিয়েছে, জায়গাটার নাম জানো তো? পেহেলগাম। এটা হচ্ছে কাশ্মীরে, ঠিক আছে? ওই জায়গাটার নাম হচ্ছে এই যে কাশ্মীর, এই কাশ্মীরের পেহেলগাম, পেহেলগাম, ঠিক আছে? কাশ্মীরের পেহেলগামে ভারতের দাবি যে পাকিস্তান অ্যাটাক করে। এর প্রেক্ষিতে ভারত পাকিস্তানে একটা অপারেশন চালায়। প্রশ্ন, অপারেশনটার নাম কি? অপারেশন খাইবার, অপারেশন বুনিয়ামুম মারসুস, অপারেশন সিঁদুর, অপারেশন রেস্কিউ। বলো তো উত্তর কি হবে? আচ্ছা, সবাই লাবণ্য অ্যান্সার করছো সি, আব্দুর রহিম অ্যান্সার করছো সি, আহাদ রহমান অ্যান্সার করছো সি, সুহেল অ্যান্সার করছো সি, দীপ মন্ডল অ্যান্সার করছো সি। আচ্ছা, তারপরে নাসিম আবরার বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিন্ধু, ইসরাত লিখছো হচ্ছে অপারেশন সিন্ধু। না ভাইয়া, এইটা হচ্ছে অপারেশন সিঁদুর, ঠিক আছে? এটা হচ্ছে অপারেশন সিঁদুর। প্রশ্ন হচ্ছে এই নামটা কেন অপারেশন সিঁদুর দিল? সিঁদুর, ওই যে হিন্দু মহিলারা কপালে সিঁদুর পরে না, এই সিঁদুর থেকে নামটা দেওয়া হয়েছে। এইখানে এখানে অ্যাটাককারীরা পুরুষদেরকে মেরেছে, যার ফলে অনেক মহিলা কি হয়েছে? বিধবা হয়েছে। এই বিধবা নারী যারা, বিধবা যারা হয়েছে, তাদের সম্মানে, তাদের সাথে মিল রেখে এটা রেখেছে হচ্ছে অপারেশন সিঁদুর। এইটা চালানোর পর আবার পাকিস্তান একটা অপারেশন চালায় ভারতে। ওই অপারেশনটার নাম হচ্ছে বুনিয়ামুন মারসুস। দুইটা অপারেশন নামে জানতে হবে। গত বছর কিন্তু অপারেশন থেকে প্রশ্ন চলে আসছে। ভারত পাকিস্তানে যেটা চালায় এটার নাম অপারেশন সিঁদুর, আর পাকিস্তান যে অপারেশনটা চালায়, পাকিস্তান ওইকার অপারেশনটার নাম হচ্ছে বুনিয়ামুন মারসুস। যারা সঠিক উত্তর দিয়েছে থ্যাংক ইউ, অপারেশন সিঁদুর। পরে চলে যাই, বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? অর্থাৎ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক, ঠিক আছে? বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কবে থেকে স্টারলিংক যাত্রা শুরু করলো? স্টারলিংক, এটাই জানতে চায় যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কবে থেকে স্টারলিংকের যাত্রা শুরু। এইটার উত্তর দাও, ঠিক আছে? আচ্ছা, এর সাথে তোমাদেরকে দুইটা বিষয় জানতে হবে, ঠিক আছে? স্টারলিংকটা আসলে কি? একটা গ্লোবাল ইন্টারনেট সার্ভিস, তাই তো? সো এই সেবাটা কার? কয়েকটা কথা মাথায় রাখতে হবে। এই সেবাটা হচ্ছে ইলন মাস্কের, মালিকটা হচ্ছে ইলন মাস্ক। ইদানিং এই জাতীয় তথ্য থেকে অনেক প্রশ্ন হয়। ইলন মাস্কের কোম্পানিটার নাম হচ্ছে স্পেস এক্স, SPACE, স্পেস এক্স, ঠিক আছে? ওই কোম্পানিরই একটা ইন্টারনেট সেবার নাম হচ্ছে স্টারলিংক, ঠিক আছে? সো এই সেবাটা বাংলাদেশে শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে সেটা কবে। এই জন্য প্রশ্ন, বাংলাদেশে কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? অর্থাৎ স্টারলিংক কবে থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে? দেখি তোমরা কি উত্তর দিয়েছ। মার্জিয়া মোহনা ডি অ্যান্সার দিয়েছ, ঠিক আছে। মার্জিয়া মোহনা, ইসরাত ডি অ্যান্সার দিয়েছ, আমেনা ডি সঠিক উত্তর দিয়েছ, দুলহাজ তাজ সঠিক উত্তর দিয়েছ, মাহদিবা নূর মায়া সঠিক উত্তর দিয়েছ, তারপর আখন্দ সঠিক উত্তর, থ্যাংক ইউ। তার মানে যাত্রাটা শুরু হলো 20 তারিখে। তাহলে আমরা কয়েকটা তথ্য পেয়ে গেলাম। স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রাটা কবে শুরু করে, তাই তো? স্টারলিংকটা কার? মালিকানা কে? ইলন মাস্ক, যিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। যদি ধনীদের তালিকায় বর্তমানে প্রথম কে, নাম্বার 1, তিনি হচ্ছেন ইলন মাস্ক। একটা তথ্য পেল, ইলন মাস্ক প্রথম, তার কোম্পানির নাম হচ্ছে স্পেস এক্স। এই স্পেস এক্সের একটা সার্ভিস হচ্ছে স্টারলিংক ইন্টারনেট সেবা, যেটা বাংলাদেশে 20 মে 2025 থেকে যাত্রা শুরু হয়।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নাম কি? এই যে ইলন মাস্ক, তারপর হচ্ছে আমাদের জুকারবার্গ, তারপর হচ্ছে এই যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নাম কি? এদের থেকে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে? তাহলে দ্রুত একটু বলো তো, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের নাম কি? আমাকে একটু অ্যান্সারটা দ্রুত দাও। আমি আগে কিছু তথ্য দিয়ে দিই। এই যে ইলন মাস্ক, তিনি বিশ্বের প্রথম ধনী মানুষ বর্তমান বিশ্বে, একদম লেটেস্ট নিউজ কিন্তু, একদম আপডেট তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী প্রথম যে তিনি হচ্ছেন ইলন মাস্ক। তার সাথে আমরা জানি হচ্ছে স্পেস এক্স। এরপরে দ্বিতীয় যাকে বলবো তিনি হচ্ছেন মার্ক জুকারবার্গ, ঠিক আছে? তিনি, তোমরা এক কথায় বলে দাও, ফেসবুকের প্রতিষ্ঠাতা, ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা, ঠিক আছে? তার মানে মার্ক জুকারবার্গের সাথে জড়িত হচ্ছে এফবি, ফেসবুক। এখন প্রশ্ন, আমাজনের প্রতিষ্ঠাতা এই যে বর্মন, এ আনসার করেছ। নাসিম আবরার, বেজোস, বেজোস, রুবা এ, তারপর হচ্ছে সৈয়দ এ, আঞ্জেলা রেপা এ, রুবা এ। সাম্প্রতিক ক্যাপসুল কবে বের হবে? সাম্প্রতিক ক্যাপসুল বের হবে অক্টোবরের 1 তারিখ, ঠিক আছে? সো এইটার প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তিনি হচ্ছেন তৃতীয়, ঠিক আছে? তাহলে বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী যে লোকটা, তার নাম ইলন মাস্ক, প্রথম স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় ধনী যে লোকটা, তার নাম মার্ক জাকারবার্গ, তিনি ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা। আর তৃতীয় যে লোকটা, তিনি হচ্ছেন জেফ বেজোস, যিনি অ্যামাজন। এখন প্রশ্ন হচ্ছে অ্যামাজনটা কি? একটা ই কমার্স, ঠিক আছে? অ্যামাজনটা হচ্ছে একটা ই কমার্স, তার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান তিনি হচ্ছেন জেফ বেজোস। থ্যাংক ইউ। পরে চলে আসো, আয় হায়, এটা তো প্রশ্ন না, চলে আসলো একটা বিজ্ঞাপন। তোমরা যারা এই মুহূর্তে 240 জন আছো, এই যে ক্লাস করতেছো, আমার ফ্রি ক্লাসগুলি করতেছো, আমি জান প্রাণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আমি যে আসলে কতটা ভালো পড়াই, ঠিক আছে? আসলে ভালো পড়াই টড়াই না, বাট আমার অভিজ্ঞতা আছে প্রায় 18 বছর ধরে সাধারণ জ্ঞান পড়ানোর, ঠিক আছে? সো এই অভিজ্ঞতার আলোকে দেখো, আমি যে প্রশ্নগুলি রাখছি, আমি চাইলে মানে এই প্রশ্নগুলি কেন, কারণ বিগত বছরে এই জাতীয় প্রশ্ন থেকেই প্রশ্নগুলি বেশি হয় বা হয়েছে। সো তোমরা যদি আমার সাথে তোমাদের সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা নিতে চাও, তাহলে জিকে প্রিপারেশন উইথ জুবায়ের স্যার এই কোর্সের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। 40+ ক্লাস পাবা, 40+ এক্সাম পাবা, সাম্প্রতিক বাদেই, ঠিক আছে? এরপর সাম্প্রতিক জন্য স্পেশাল ক্লাস পাবা 10টা, সাম্প্রতিক জন্য স্পেশাল এক্সাম পাবা 10টা। তাহলে এটা করলে হচ্ছে খাতা কলমে 50টি। এছাড়াও আরো প্রচুর ফ্রি ক্লাস পাবা। প্রতি মাসে একটা প্রবলেম সলভিং, একাধিক প্রবলেম সলভিং আর লাইভ মিটিং হবে। তুমি কি কি সমস্যা ফেস করছো পড়তে গিয়ে, এগুলো সব শোনা হবে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে ক্লাস হবে। যদি তুমি এখন ভর্তি হও, অর্থাৎ 25 আগস্টের আগে, ঠিক আছে, 25 আগস্টের আগে, তাহলে 990 টাকায় ভর্তি হতে পারবে। আর যদি 25 আগস্টের পরে হয়, তাহলে 1250 টাকায় ভর্তি হতে হবে। সো ইসরাত জাহান লিখছে, ভাই আপনি খুব সুন্দর করে পড়ান, আমরা কৃতজ্ঞ। ইসরাত জাহান, তুমি কৃতজ্ঞ, থ্যাংক ইউ। কৃতজ্ঞ থাকার পাশাপাশি যদি আমার কোর্সের সাথে থাকো, তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা রুবা, ওই আপনার মতোই গরিবস। তাহলে এই এই আমার সাথে যদি তোমরা প্রিপারেশনটা নিতে চাও, তোমরা কে কে আসছো একটু জানাও তো, যে হ্যাঁ ভাই আপনার সাথে আমরা আমাদের জেনারেল নলেজের ফুল প্রিপারেশন নিতে চাই। সো জিকে বইটা তো তোমরা পড়বাই, জিকে বইটা তো তোমরা পড়বা। এই বই পড়ার পাশাপাশি এই বই রাইটারের সাথেই সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা হবে, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ কোনো কমতি রাখবো না। তোমরা কে কে আসো জানাও তো, যে হ্যাঁ আমার সাথে এই প্রিপারেশনটা নিতে চাও সাধারণ জ্ঞানের জন্য। তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? কারা আসো? এই জন্য তোমাদেরকে আমাদের পেজে নক দিতে হবে, ঠিক আছে? কোর্সের জন্য আমাদের পেজে নক দিলে আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্সটি কিনে নিতে পারবে। ইসরাত জাহান আমাদের সাথে থাকবে, আমি আছি। ওকে, পরের প্রশ্নে চলে যাই। থ্যাংক ইউ। 33তম মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ভাইয়া, এই যে মানব উন্নয়ন প্রতিবেদন বা এটাকে বলা হয় মানব উন্নয়ন সূচক, তুমি বিগত বছরের প্রশ্নটা একটু খুলে দেখবা যে প্রায় আর যে আছে, রুদ্র রয় আছে, তাজ আছে, রুবা স্যার, বিল গেটস কততম? ভাই বিল গেটস 3 জনের মধ্যে নাই, ঠিক আছে?
আমি তোমাকে বলছি হ্যাঁ, এই জন্যই তো সাম্প্রতিক ও খুব চমৎকার একটা প্রশ্ন করছে। বা বিল গেটস, আমরা তো জানি বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস, তোমাকে আপডেটেড থাকতে হবে। সাম্প্রতিক মানে এটা, বিল গেটস 3 জনের মধ্যে এখন নাই। নাম্বার 1 ইলন মাস্ক, নাম্বার 2 হচ্ছে ওই যে আমাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ, আর নাম্বার 3 জেফ বেজোস। জন্য বেস্ট বই বললাম, সবাই বললো জুবাইরজিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসরাত লিখছে যে আমি এ যাবৎকে যাকেই বলছি জুবাইরজিকে পড়ার কথা সবাই বলছে বেস্ট। ওকে, অনেকেই থাকতেছো আমাদের সাথে। ওকে, তোমাদের সাথে কোর্সে 1 আগস্ট থেকে আমাদের 1 সেপ্টেম্বর থেকে আমাদের কোর্স শুরু হয়ে যাবে, আনুষ্ঠানিক কোর্স। ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। মানবতার প্রতিবেদক 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? হ্যাঁ, সবাই অ্যান্সার করছো বি 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 বি। ওকে ফাইন, আমি তোমাদেরকে কয়েকটা তথ্য দেই, ঠিক আছে? তোমাকে 4টা দেশের নাম জানা থাকতেই হবে। প্রশ্ন হয় বাংলাদেশকে নিয়েই বেশি প্রশ্ন হয়, ঠিক আছে? এছাড়া একটা প্রশ্ন হবে এই প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ কোনটি, ঠিক আছে? আরেকটা প্রশ্ন হবে সর্বনিম্ন দেশ কোনটি, ঠিক আছে? আবার এই শীর্ষ আর নিম্ন সার্ক, SAARC, সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ এবং নিম্ন প্রশ্ন হবে। তাহলে মানব উন্নয়ন সূচক অনেকগুলি ক্রাইটেরিয়াকে এক করে যে কোন দেশটা কতটা ভালো, সূচকে কি তার অবস্থান, এটা অবস্থান দেয়। সো বাংলাদেশের অবস্থান 130তম। বিশ্বের সবচেয়ে চমৎকার বা শীর্ষে যে আছে, সূচকের সবচেয়ে ভালো অবস্থানে আছে শীর্ষ দেশ, এটার নাম হচ্ছে আইসল্যান্ড। শীর্ষ দেশটার নাম কি বললাম? আইসল্যান্ড। আর সর্বনিম্ন যে দেশ, ঠিক আছে, এটার নাম হচ্ছে দক্ষিণ সুদান, ঠিক আছে? আইসল্যান্ড আর এটা হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে পৃথিবীতে মানব উন্নয়ন সূচকে সবার আগে আছে আইসল্যান্ড, নিচে আছে দক্ষিণ সুদান। বাংলাদেশের অবস্থান 130তম। এবার প্রশ্ন হয়ে যায় সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষে কে? কোনো কথা হবে না, মালদ্বীপ, ঠিক আছে? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ মালদ্বীপ। সার্কভুক্ত দেশের মধ্যে মাথা পিছু আয় সবচেয়ে বেশি দেশটাও কিন্তু মালদ্বীপ। আর সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে নিচে সূচকে এটা হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছ আজকের তথ্যগুলি গুরুত্বপূর্ণ। যদি এই তথ্যগুলি তোমার দরকার মনে পড়ে যে আমার একটু সব তথ্য লাগবে, তাহলে আমাদের এই ক্লাসটি শেয়ার দিতে হবে। শেয়ার দিয়ে তার স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিলে PDF পেয়ে যাবা। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, মানব উন্নয়ন সূচির মধ্যে বাংলাদেশের অবস্থান কয়েকটা তথ্য পেয়ে গেলাম। বাংলাদেশ 130তম, শীর্ষে আইসল্যান্ড, নিম্নে দক্ষিণ সুদান। আর সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষে মালদ্বীপ, সর্বনিম্ন আফগানিস্তান। পরের প্রশ্নে চলে যাই। 2026 সালে নারী বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? তার মানে এই যে তুমি পরীক্ষা দিতে যাবা, মানে তো 2026 মানে আগামী বছরই, ঠিক আছে? তো নারী বিশ্বকাপ ক্রিকেট, ঠিক আছে, নারী বিশ্বকাপ ক্রিকেট এইটা হবে ভাইয়া 13তম, ঠিক আছে? নারী বিশ্বকাপ ক্রিকেট যেটা, এটা হচ্ছে 13তম। আর মনে রাখবা এরপরে নারী বিশ্বকাপ ফুটবল যদি বলি, ফুটবল আপকামিং, সেটা হবে 11তম। নারী বিশ্বকাপ ফুটবলের কথা যদি বলি তাহলে সেটা হবে 11তম। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। 2026 সালে নারী বিশ্বকাপ ক্রিকেট হতে যাচ্ছে, এটা কততম? 13তম। এটা কোন দেশে হবে? তোমার কাছে প্রশ্ন, বলো তো কোন দেশ? লিখন লিখছো সি, বন্যা লিখছো সি, মোহাম্মদ আবদুল্লাহ ভারত, মানিয়া জান্নাতুল মানিয়া কানাডা লিখছো। ভাইয়া কানাডা হবে না। নাহিদ ভারত, ইসরাত আখি হচ্ছে সি। আচ্ছা সি, ওকে থ্যাংক ইউ। তার মানে এটা ভারত। আমি আগেই বলেছিলাম আমি তোমাদেরকে পড়ানোর সময় একটা MCQ থেকে আরো অনেক তথ্য দিব। তাহলে 2026 সালে মাথায় রাখবা, 2026 সালে নারী বিশ্বকাপ ক্রিকেট কততম সেটা? এটা হচ্ছে 11তম, ঠিক আছে? নারী বিশ্বকাপ ক্রিকেট এটা কততম? এটা হচ্ছে 11তম। এটা হচ্ছে 11তম, ঠিক আছে? সো এই যে নারী বিশ্বকাপ ক্রিকেট হতে যাচ্ছে 11তম, সরি নারী বিশ্বকাপ ক্রিকেট এটা 13তম। আর এরপরে নারী বিশ্বকাপ ফুটবল যেটা, এইটা হচ্ছে 11তম।
এখন প্রশ্ন হচ্ছে ফুটবলটা কত সালে হবে? এটা হচ্ছে 2031 সালে হবে। ঠিক আছে, তাহলে দুইটা বিষয় মাথায় রাখো, নারী বিশ্বকাপ ক্রিকেট হবে 26 সালে, আর নারী বিশ্বকাপ ফুটবল হবে 2031 সালে। ক্রিকেট 13তম আর ফুটবল হবে হচ্ছে 11তম। আর এর পাশাপাশি বিশ্বকাপ ফুটবল 2026-এ ভাইয়া, এটা নিয়ে অলরেডি 3বার প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে, বিশ্বকাপ ফুটবল, ঠিক আছে, 2026-এ যেটা হবে, কোন কোন দেশে হবে? কোন দেশ বলো তো? 3টা দেশে হবে বিশ্বকাপ ফুটবল 2026, যেটা এটা হবে 3টা দেশে। দেখি বলতে পারো কিনা, বিশ্বকাপ ফুটবল 2026 হবে 3টি দেশে হবে। সেই 3টা দেশ কি কি? একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে মেক্সিকো। ঠিক আছে, ইউএসএ, কানাডা, মেক্সিকো। তার মানে অনেকগুলি তথ্য পাইলাম। নারী বিশ্বকাপ ক্রিকেট 13তম 26 সালে ভারতে, নারী বিশ্বকাপ ফুটবল 11তম 2031 সালে। ও, এটা কোথায় হবে বলি নাই তো, এটা হবে ইউএসএতে। 11তম নারী বিশ্বকাপ ফুটবল 2031 সাল, এটা হবে হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হবে হচ্ছে ইউএসএতে। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো। বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিচারপতিদের অবসরের বয়সসীমা। আমরা জানি, এটা প্রশ্ন উত্তর দাও। আমরা জানি বর্তমানে সংস্কার কমিশন, ঠিক আছে, বর্তমানে সংস্কার কমিশন আছে 11টি। ঠিক আছে, এই 11টি কমিশন, এটা কিন্তু প্রশ্ন হয়ে গেছে কতটি কমিশন আছে, এটা প্রশ্ন হয়ে গেছে। বর্তমানে সংস্কার কমিশন কতটি? 11টি। এই সংস্কার 11টির মধ্যে 6টি কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছে, সংস্কার প্রস্তাব অলরেডি দিয়েছে। তার মধ্যে একটা প্রস্তাব আছে বিচার বিভাগ সংস্কার কমিশন, বিচারপতিদের অবসরের বয়স সীমা কত? বর্তমানে বিচারপতিদের অবসরের বয়স সীমা 67 বছর। ঠিক আছে, এখন এটাই প্রশ্ন, প্রধান বিচারপতির অবসরের বয়স সীমা হচ্ছে 67 বছর। দিচ্ছে বিচার বিভাগের সংস্কার কমিশন বিচারপতিদের অবসরের বয়স সীমা কত হবে? কত? বর্ণা লিখছ হচ্ছে এ, না 67 তো ছিলই, কমাবে বাড়াবে, আসো লিখন লিখছ ডি। তারপর হচ্ছে আসিফ হচ্ছে 68, না ভাইয়া এটা নিয়ে তোমরা একটু ঝামেলা করতেছো। 60 না 62 না 68 না? মুন্নি আক্তার সঠিক উত্তর দিয়েছ, নাহিদ ভুল করছো, সাদ ভুল করছো, কণিকা ভুল করছো। তাহলে এইটা হচ্ছে 70 বছর বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিচারপতি অবসর বয়স সীমা, যার প্রস্তাব বা এটা কিন্তু ফাইনাল না, এটা প্রস্তাব। ঠিক আছে, পাস হইলে ফাইনাল হবে। 70 বছর প্রস্তাব করেছে। ঠিক আছে, 70 বছর প্রস্তাব করেছে। এইবার তোমরা আমাকে তাহলে বলো, হাইকোর্টের বিচারক হওয়ার বয়স, হাইকোর্টের, ঠিক আছে, হাইকোর্টের বিচারক হওয়ার বয়স কত প্রস্তাব করেছে? মানে কত বছর বয়স হইলে হাইকোর্টের বিচারপতি হইতে পারবে, বা হাইকোর্টের বিচারপতি হইতে গেলে মিনিমাম এত বছর বয়স লাগবে। এই প্রশ্ন উত্তর দাও। এটা তো বুঝলাম বিচারপতিদের বিচার বিভাগ বিচারপতি অবসর বয়স, বাট হাইকোর্টের বিচারক হতে গেলে কত বছর বয়স লাগবে? দেখি এটাকে উত্তর করতে পারো কিনা। নাহিদ লিখছে এত বেশি, হ্যাঁ ভাই এটা অবসরের বয়স, মানে 70-এ যা বিচারপতি হবে তা না, 70-এ যা অবসর নিতে হবে। সাদিয়া লিখছো 45 বছর, তানজিনা লিখছো হচ্ছে 48 বছর, আকন্দ লিখছো 62, সাদ লিখছো হচ্ছে 70, মানিয়া লিখছো হচ্ছে 48, হাইকোর্ট 48। ওকে, থ্যাংক ইউ। হাইকোর্ট হচ্ছে 48 বছর। যারা সঠিক উত্তর দিয়েছ থ্যাংক ইউ, 48 বছর। পরের দেখি, উন্নত মমশির, ভাইয়া এইটাকে নিয়ে গত বছর 2বার প্রশ্ন হয়ে গেছে, তাই আমি এটা আবারও রাখলাম। ঠিক আছে, কারণ এবছর দেখবা জুলাই বিপ্লব থেকে, ডক্টর ইউনূস থেকে, তারপরে হচ্ছে তোমার এই যে আবু সাইদ থেকে, এগুলো থেকে প্রশ্ন হবে।
ঠিক আছে, তুমি তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে না, আদার্স ইউনিভার্সিটি দিবা। উন্নত মমশির এটা কার জন্য আঁকা, ঠিক আছে, কার জন্য, ঠিক আছে, আর এইটার ইয়েকে মানে উন্নত মমশির চিত্রটা কে অঙ্কন করেছেন? ওকে, এটা পেরেছিলাম, ভুলে গেছি। রুবা, এখন ভুলে গেছো, তাহলে এত অল্প সময় ভুলে গেলে কিভাবে হবে? তাই উন্নত মমশির এই চিত্রকর্মটি আঁকা হয়েছে জুলাই যে প্রথম শহীদ যাকে বলছি, ঠিক আছে, আবু সাইদের জন্য। তাহলে আবু সাইদ, ঠিক আছে। কে এঁকেছিলেন? এই যে শহীদ কবির, নাহিদ লিখছো শহীদ কবির, লিখন লিখছো শহীদ কবির, এ লিখছো হচ্ছে তাজ, সাম্য লিখছো হচ্ছে ওকে, থ্যাংক ইউ, শহীদ কবির, থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, পরের প্রশ্নে যাও। আচ্ছা, এই যে আমি অলরেডি 9টা প্রশ্ন সলভ করলাম, প্রশ্নগুলো কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? তোমরা কি উপকার পাচ্ছ? আমাকে রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। আমি যে তোমাদেরকে পড়াচ্ছি তোমরা উপকার পাচ্ছ কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, বা অল ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাইতে হবে। উপকার পাইলে জানাইতে হবে, একটু বলতে হবে। আমি যে ফ্রি ক্লাস নিচ্ছি, আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি ভাই। এই যে তোমাদের জন্য স্লাইড তৈরি করতে হয়েছে, প্রশ্ন তৈরি করতে হয়েছে, এগুলো কিন্তু আমার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে করা প্রশ্ন। তো তোমাকে বলতে হবে যে তুমি উপকার পাচ্ছ কিনা, বা কি বলে সব বুঝতে পারছো কিনা। আচ্ছা, মোহাম্মদ ইউনূসের জীবনী কোন দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানো হয়? ঠিক আছে, ওকে, জি স্যার পাচ্ছি। আনায়াতুল্লাহ, জি ভাই অনেক উপকার পাচ্ছি। জি স্যার। রুবা, উপকার পাচ্ছি। নাসিম আবরার, জি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে দিই, শোনো। আমাদের শুধু সাম্প্রতিকের জন্য একটা কোর্স আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ইদানিং প্রায় 45% কোশ্চেন করে সাম্প্রতিক। তাই শুধু ক্যাপসুল ব্যাচ নামে আমাদের একটা ব্যাচ আছে, ক্যাপসুল ব্যাচ, ঠিক আছে। এইটা 390 টাকা প্রাইস আছে, কিন্তু এটা আমি তোমাদেরকে একটু অফারে দিতে চাই। এখনো তুমি কিনতে গেলে 390 টাকা, বাট এই ক্লাসের পরে যারা নিবে তারা 290 টাকায় নিতে পারবে। আমি একটু অফারে দিতে চাই, এটা 290 টাকা নেওয়া যাবে। কিন্তু তোমরা যদি কেউ আমার জিকে প্রিপারেশন উইথ জুবায়ের স্যার কোর্সের সাথে থাকো, অর্থাৎ 990 টাকায় যে কোর্সটা, ভাই 990 টাকা তো আমি তোমার কাছ থেকে নিচ্ছি তোমার ফুল প্রিপারেশন নেওয়ার জন্য। এই প্রিপারেশনের মধ্যে তো অবশ্যই সাম্প্রতিকও থাকবে, তখন এইটা আর লাগবে না। অর্থাৎ এই কোর্সের ভেতরে তুমি এই সার্ভিসটা পেয়ে যাবা, সাম্প্রতিক ব্যাচের যত ক্লাস হবে সব এটাতে তুমি পেয়ে যাবা। অর্থাৎ 990 টাকার কোর্সটা নিলে আলাদা করে সাম্প্রতিকের কোর্স নিতে হবে না। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী কোন দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানো হয়? এটা সবাই জানো, কানাডা যাবার। বাট আমি তোমাকে একটা প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রচ্ছদ ফিচার হয়েছে 3টা পত্রিকা, আন্তর্জাতিক 3টা পত্রিকা। আমার কথা বুঝো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফুল প্রচ্ছদে ডক্টর ইউনূসের ছবি দিয়ে ফিচার করেছে, ঠিক আছে, আন্তর্জাতিক 3টি পত্রিকা। এই 3টি পত্রিকার নাম কি? এটা অবশ্যই জেনে রাখো, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 3টি পত্রিকা, যেই 3টি পত্রিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একদম প্রচ্ছদ সহ ফিচার করেছে, মানে ওই আন্তর্জাতিক ওই পত্রিকাগুলির শুরুতে থাকলে প্রচ্ছদেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি। এই 3টা পত্রিকার নাম কি বলো? ভাই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু সাম্প্রতিক দেন। ভাই তুমি আমাদের জিকে বইয়ের শুরুতে যে সমসাময়িক বিষয় আছে এটা পড়বা, আর আগের ক্যাপসুলগুলি পড়ে যাও, ঠিক আছে। লিখন, আগের ক্যাপসুলগুলি পড়ে যাও। স্যার আমি ভর্তি হতে চাই। রিফা জান্নাত, ভর্তি হইতে চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হইতে পারবা, অথবা আমাদের পেজে নক দাও, নক দিলে রেসপন্স করবে, ভর্তি হইতে পারবা। আচ্ছা রুবা, জানো না এটা খুব গুরুত্বপূর্ণ তো। রুবাল বলতেছে জানি না। 3টি পত্রিকাতে ওনাকে নিয়ে ফিচার হয়েছে, প্রচ্ছদ ফিচার হয়েছে, ঠিক আছে। নাম্বার 1 টাইম ম্যাগাজিন, ঠিক আছে, অবশ্যই এইটা নোট রাখবা। টাইম ম্যাগাজিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রচ্ছদে বিশাল করে ছবি দিয়ে ফিচার হয়েছে, 1। নাম্বার 2 নিউজ উইক, ঠিক আছে, এইটাতে ফিচার হয়েছে। আর নাম্বার 3 ফোর্বস ম্যাগাজিন, ঠিক আছে।
তো তিনটি পত্রিকা প্রচ্ছদ ফিচার হয়েছে, একটা টাইম ম্যাগাজিন, নিউজ উইক আর একটা হচ্ছে ফোর্বস। তো এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, জেনে রাখো। লিখছো বিবিসি, সিএনএন, এই নাসিম, বিবিসি, সিএনএন এগুলো পত্রিকা। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাও। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তন করেছিলেন কতজন মহিলাকে ঋণ দেওয়ার মাধ্যমে? ইউনিক একটা কোয়েশ্চেন, ঠিক আছে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ যখন দেওয়া শুরু করে, অর্থাৎ যে চিন্তাটা শুরু করে, হ্যাঁ, এই চিন্তাটা তিনি যে চিন্তাটা করেছিলেন, এই চিন্তাটা করেছিলেন 1976 সালে। 1976 সালে গ্রামে গিয়ে তিনি মহিলাদের দুঃখ দুর্দশা দেখে মনে করলেন এদেরকে কিছু টাকা দিলে তারা যে কাজে এক্সপার্ট, হাতের কাজে, কেউ হয়তোবা কাঁথা সেলাই করছে, কেউ পাটি সেলাই করছে, কেউ হয়তোবা হাত পাখা বানাচ্ছে, তো এরা যে কাজে, তাদেরকে কিছু টাকা দিলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই চিন্তাটা আসে 76 সালে। এই চিন্তায় তিনি কিছু মহিলাকে টাকা দিয়ে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করেছিলেন। এখন প্রশ্ন সেটা কতজন? রুবা লিখছো 44 জন, ইসরাত 44, হেদায়েতুল্লাহ 40, প্রাপ্তি 40, শোয়েব ভুইয়া ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য এই ক্লাস গুরুত্বপূর্ণ হবে। তুমি এই ক্লাসটা একটু শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে নাও। 11 গ, 11 এ, 38 লিখছো অন্তু, না ভাইয়া, সোহাগ কুমার সি, নিশাত তাসনিম, জুবাইরজিকে 24 সালের বইটা পড়লেই কি হবে 25টা না কিনে? নিশাত, তোমার যদি টাকায় সমস্যা না থাকে একটু 25-এর বইটা নিয়ে নাও। কারণ আমি তোমাকে দেখাই, দেখো গতবার ওই যে যখন হইল, যখনই আন্তর্জাতিক কোনো ঘটনা ঘটে, এক দেশ আরেক দেশে অ্যাটাক করে, কোনো আন্তর্জাতিক নেতা পড়ে যায় বা কোনো অপারেশন চালানো হয়, এটাতে কিন্তু প্রশ্ন হয়। গতবার কিন্তু প্রশ্ন হয়েছে। এই বইটার একদম শুরুতে, এই জায়গায় ধরলে কি ক্লিয়ার আছে? একদম শুরুতে দেখো 12 দিন ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধ। হ্যাঁ, এরপরে দেখো তো এই ইরান ইসরায়েল যুদ্ধ না পড়ে যাইতে পারবা? এই যে দেখো কিভাবে ভারত পাকিস্তান যুদ্ধ, স্টার্লিং কিভাবে বাংলাদেশ আসলো, বিশ্বের শীর্ষ ধনী কারা, নতুন পোপ, 33তম মানব উন্নয়ন, বাজেট আপডেট যেটা, 11টা কমিশন যারা প্রস্তাব দিয়েছে, জুলাই অভ্যুত্থান, ইউনূস সহ যে বিষয়গুলি আছে, এগুলো না পড়ে তুমি যাইতে পারবা? তাহলে একটা বই কেনার জন্য তুমি যদি এগুলো মিস করো, এটা লস হয়ে যাবে না? টাকার সমস্যা না থাকলে বই কেনো, ঠিক আছে? আর যারা জেনারেল নলেজটা আমার সাথে প্রিপারেশন নিতে চাও, জিকে প্রিপারেশনের জুবাইর স্যার, এই কোর্সটা কিনে ফেলো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি কোর্স শেষে, হ্যাঁ, এই যে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গেলেই তুমি কোর্সটা কিনতে পারবা। আমি তোমাকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ তুমি আমার সাথে জিকে প্রিপারেশন নিয়ে সন্তুষ্ট থাকবা, বলবা ভাইয়া যা বলছিল তার থেকে বেশি করছে। আরেকটা বিষয়, আমি তোমার জন্য করব, ক্লাস দিব, পরীক্ষা নিব, তুমি পড়বা না, তুমি পরীক্ষা দিবা না, তাহলে ভাই আমি কিছু করতে পারবো না। আমার পক্ষে সম্ভব না তোমাকে মানে ভালো কিছু করায় দেওয়া জেনারেল নলেজে। সো তোমাকে পড়তে হবে, ইনশাল্লাহ সাথে থাকবো আমি। ফোর্বস ম্যাগাজিন। আচ্ছা, এখন এইটা প্রশ্ন করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তন করেছেন কতজন মহিলাকে ঋণ দেওয়ার মাধ্যমে? সেটা 1976 সালে। কতজন মহিলাকে ঋণ দেওয়ার মাধ্যমে? হ্যাঁ, কতজন? ওকে, 42 জনকে ঋণ দেওয়ার মাধ্যমে এই ক্ষুদ্র ঋণ ধারণা তিনি চালু করেছিলেন। এটা 76 সালে। এরপর ভাইয়া 1983 সালে এসে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ব্যাংক কত সালে বললাম? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল হচ্ছে 1983 সালে। আচ্ছা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন 1983 সালে। আর সেটা 2006 সালে কি পায়? নোবেল পুরস্কার পায়। তাহলে তিনটা বিষয়, তিনি চিন্তাটা শুরু করেছিলেন 76 সালে, অর্থাৎ ক্ষুদ্র ঋণ ধারণা চালু করেছিলেন 76 সালে 42 জন মহিলাকে দিয়ে, এবং 83 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2006 সালে এই যে ক্ষুদ্র ঋণ ধারণা, এটা নোবেল পুরস্কার পায়। এরপর চলো দেখি
বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? আমি শিওর তুমি ভুল করবা। আচ্ছা, হ্যাঁ, ওরে কাজী সিফাত তো তথ্য দিয়ে দিচ্ছে যে 856 টাকা করে দিতে। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে? তাই ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তো সব লাগবে না। এই যে দেখো আমি তথ্য পড়াচ্ছি, এখানে কি আমি সব আনতেছি? এখানে খুব বুঝে অল্প কিছু তথ্যই পড়তে হবে ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত। আর আগস্টের পরে অক্টোবরের 1 তারিখ থেকে তো আমি তোমাদেরকে দিব, সাম্প্রতিক ক্যাপসুল দিয়ে যাব। আর যারা আমার কোর্সের সাথে থাকবে তারা তো পড়াবই, প্লাস সাম্প্রতিকও তোমাদেরকে সব প্রস্তুতি আমি নেওয়া দিব। তো কোনো টেনশন নাই সাম্প্রতিক নিয়ে। আচ্ছা, এটা বলছো, দেখি কি উত্তর দিচ্ছ। বর্তমানে আমি ভাবছিলাম তোমরা একটু ভুল টুল করবা। পিডিএফ কিভাবে পাবো এটা প্রশ্ন করছো ফাতেমা। এই ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে করলে ক্লাসটা শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে স্ক্রিনশট দিতে হবে, তাহলে পিডিএফ পাবা। ভারত ভারত ভারত, আচ্ছা সরি, আমি ভাবছিলাম তোমরা চীন বলবা। শোনো, ভারতে বর্তমান জনসংখ্যা হচ্ছে 146 কোটি, ঠিক আছে? আর চীনে বর্তমান জনসংখ্যা হচ্ছে 141 কোটি। তাহলে 1 নাম্বার হচ্ছে ভারত, 2 নাম্বার হচ্ছে চীন, আর তৃতীয় যেটা এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে? তৃতীয় যেটা যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রে আছে হচ্ছে 34 কোটি, 34 কোটি, যুক্তরাষ্ট্রে 34 কোটি। ভাই এটা কি ঢাকা ইউনিভার্সিটির জন্য নাকি ডিসিওর জন্য? ভাইয়া সাম্প্রতিক তুমি যে এখানে পরীক্ষা দিতে যাও সাম্প্রতিক লাগবে, এটা সবার জন্য, ঠিক আছে? ও কোর্সের কথা জিজ্ঞেস করছো, তুমি আমাদের কোর্স নিলে এইটা যে সকল ভর্তি পরীক্ষার জন্য এই ক্লাস তোমার থাকবে, রেকর্ডেড থাকবে, ঠিক আছে? ওকে, পরে চলে যাই। ডিপসিক প্রতিষ্ঠিত হয় কবে? ঠিক আছে, দেখো ওপেন এআই, তারপরে হচ্ছে তোমার ইয়েকে নিয়ে প্রশ্ন হয়েছে, লাস্ট প্রশ্নটা হইলো, লাস্ট প্রশ্নটা যে ইয়েটা, ও তোমার অপরাজিতাকে নিয়ে প্রশ্ন হয়েছে, ঠিক আছে? ওপেন এআই কে নিয়ে প্রশ্ন হয়েছে, চ্যাট জিপিটি কে নিয়ে প্রশ্ন হয়েছে। চ্যাট জিপিটির পরে দেখলাম খুব আলোচনা কে আসলো, ডিপসিক, ঠিক আছে? আলোচনা চলে আসলো ডিপসিক, তাই ডিপসিক থেকে একটা প্রশ্ন দিলাম, দেখো এটা উত্তর করতে পারো না। ডিপসিক প্রতিষ্ঠিত হয় কবে? দেখি 2025, 2023, 2022, 2015, দেখি। আমি এটাকে আরো জটিল করতে পারতাম, তারিখ দিয়ে করি নাই। সাফি লিখছো এ, মার্জিয়া মোহনা লিখছো হচ্ছে বি, মাদিবানুর মায়া লিখছো এ, এস এম হাসান লিখছো এ এ এ এ, অর্থাৎ হাসান খুব কনফিডেন্ট এর ব্যাপারে। হাসান উত্তরটা হয় নাই, ঠিক আছে? উত্তরটা হয় নাই। আচ্ছা, এই সৈকত আল ইমন, তুমি যে ইয়াটা দিচ্ছ 144 কোটি আর চীন 142 কোটি, ঠিক আছে? তোমার এই তথ্যটা আগের তথ্য। আমি যে তথ্যটা দিলাম, চীন 146 কোটি, সরি ভারত 146 কোটি আর চীন 141 কোটি, এইটা হচ্ছে ইউএনএফপিএ থেকে দেওয়া 2025 সালের তথ্য, একদম আপডেটেড তথ্য। হাসান বুঝতে পারছো তো কথাটা? এই জন্যই সাম্প্রতিক, মানে তুমি একটা তথ্য 1 মাস আগে যা পড়ছো, পরের মাসে ওইটা যে ঠিক থাকবে তার কোনো গ্যারান্টি নাই। তোমার তথ্যটা আগের, আমি আপডেট তথ্যটা বলে দিলাম। ইউএনএফপিএ 2025 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে 146 কোটি, চীনে 141 কোটি। সো কোনো ডিবেট হবে না এটা নিয়ে। হাসান লিখছো যে এ এ এ, না ভাইয়া, তুমি ডিপসিককে 2025-এ আইসা দেখছো, ওই 25-এ তারা নিজেদেরকে কি করছে, ওপেন করছে, উন্মুক্ত করে দিছে, ঠিক আছে? সো 25-এ যেটা হবে সেটা হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু ডিপসিকটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল, সবাই ভুল করছো। না ভাইয়া, এ না, এই যে কাজী সিফাত এবং এন্নি, কাজী সিফাত, এন্নি, আরেকজন আছো আর জে রাতুল, সাইদুল ইসলাম, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। ভাই এটার উত্তর হবে 2023। ডিপসিক প্রতিষ্ঠার কথা যদি বলি, প্রতিষ্ঠা, তাহলে 2023 সালে তারা প্রতিষ্ঠা হয়েছে। বাট এইটা সবার সামনে ওপেন করে দেওয়া হয়, উন্মুক্ত করা হয়, সার্ভিস হিসেবে
চালু করে দেওয়া হয়, এটা হচ্ছে 25 সালে। তাহলে ডিপসিক উন্মুক্ত হয় কবে? 25-এ। বাট এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 2023 সালে। 2023 সালে, ঠিক আছে। আচ্ছা, এইটার সাথে খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কত তারিখে? 20 জানুয়ারি, ঠিক আছে। অর্থাৎ ডিপসিক নিজে দেখতে ওপেন করে দেয়, উন্মুক্ত করে দেয় 20 জানুয়ারি। আর প্রতিষ্ঠারও তারিখ আমি বলতে পারি, বাট প্রতিষ্ঠার তারিখটা এত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। প্রতিষ্ঠার তারিখটা গুরুত্বপূর্ণ না। এবার তোমাদেরকে বলি 17 জুলাই। 17 জুলাই তোমাদের ওইটা লাগবে না, এইটা পড়তে হবে। 20 জানুয়ারি এটা ওপেন করে দেয়। আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশি কে? খালেদ হোসেন, বাবর আলী, ইকরামুল হাসান শাকিল, আহসান মনসুর। তাহলে এই পর্যন্ত এভারেস্ট বিজয়ী হচ্ছে 7 জন। আমি তোমাদেরকে এখন 5 থেকে 7টা ইনফরমেশন দিব, ঠাড়া মুখস্থ রাখতে হবে। যা যা বলবো এখন ঠাঠা মুখস্থ, এবং তুমি এই যে 5 থেকে 7টা ইনফরমেশন, তার মধ্যে 2টা প্রশ্ন ভুল করবা, করো। আমি এখনই প্রশ্ন করবো, দেখো তুমি ভুল করবা, এরপরে আমি সঠিকটা বলবো। তাহলে এই পর্যন্ত এভারেস্ট জয়ী বাংলাদেশি কতজন পাইলাম? 7 জন। তাহলে এটাই প্রশ্ন, ওই 7ম জন যে, সে কে? ঠিক আছে, 7ম জন যে, সে কে? আচ্ছা, এই যে ভুইয়া লিখছো বাবর আলী, আতিকা বাবর আলী, এমডি রহমত বাবর আলী। ভাইয়া তোমরা সব ব্যাকডেটেড আছো। বাবর আলী 6ষ্ঠ, ঠিক আছে। বাবর আলী, সবাই বাবর আলী আনসার করতেছো। যারা বাবর আলী আনসার করতেছো ভাইয়া, এটা ইকরামুল হাসান শাকিল 7ম যে, ইকরামুল হাসান শাকিল। তাহলে বাংলাদেশের 7 জন, 7ম ইকরামুল হাসান শাকিল। এবার আমি যেটা বললাম, আমি তোমাদেরকে 5-7টা তথ্য দিব, এই 5-7টা তথ্য ঠাড়া মুখস্থ করতে হবে। নাম্বার 1, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি প্রথম বাঙালি এভারেস্ট বিজয়ী কে, তাহলে আমাকে উত্তর বলো। দ্বিতীয়টা হচ্ছে প্রথম বাঙালি নারী এভারেস্ট বিজয়ী কে। এই 2টা প্রশ্ন উত্তর দাও। আগে 2টা প্রশ্ন উত্তর দাও, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম বাঙালি এভারেস্ট জয়ী কে, আর প্রথম বাঙালি এভারেস্ট জয়ী নারী। প্রথম বাঙালিকে, প্রথম নারীকে, এই 2টা প্রশ্ন উত্তর দাও। আমি জানি তুমি ভুল করবে, এরপর আমি সঠিকটা বলতেছি। জুবায়েরজিকে বই কিনলে কি এগুলো পাওয়া যাবে? ইতি পাওয়া যাওয়া তো বিষয় না, এই যে বই দিয়ে দিছি, এটার মধ্যে তো অনেক কিছুই পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার পর আমি দেখাই, এই গত বছর দেখাইছি 28টা কমন 30টার মধ্যে। এর আগের বছর দেখাইছি 29টা কমন। ওইটা কি চাপা মেরে দেখাইছি তা না, পৃষ্ঠা নাম্বার ধরে ধরে ছবি তুলে তুলে দেখাইছি। দেখো 28টা কমন 30টা কমন। বা স্টুডেন্ট কি 28টা আনসার করতে পারে? থাকে তো ভেতরে, কিন্তু বইয়ে থাকা তো ফ্যাক্ট না, মাথায় থাকা এবং সেটা খাতায় দেওয়াটা হচ্ছে ফ্যাক্ট। সো তুমি খাতায় দিতে পারো কিনা সেটাই দেখার বিষয়। বইতে পাবা, আমাদের সাম্প্রতিক ক্যাপসুলে পাবা, যারা আমার ক্যাপসুল ব্যাচে থাকবা তারা পাবা। আরেকটা কথা তো বললাম, যারা আমার মূল কোর্সে থাকবা আলাদা করে সাম্প্রতিক ক্যাপসুল ব্যাচে থাকার দরকার নেই। আচ্ছা, এই যে শুরু হয়েছে কাজী সিফাত, ভুল উত্তর দিছ। আমি আগেই বলছি তোমরা ভুল করবা, এরপরে আমি সঠিক দেখাবো তোমাদেরকে। ভুল উত্তর দিছ। তারপরে এই যে ওয়ালিদ, ভুল উত্তর দিছ। তারপরে হচ্ছে নিয়াজ, নাদিয়া, ভুল উত্তর দিছ। মুন্নি আক্তার, ভুল উত্তর দিছ। নাহিদ, ভুল উত্তর দিছ। বইকে অনলাইন থেকে নিতে হবে? বই লাইব্রেরিতেও পাবা, অনলাইনেও পাবা। হ্যাঁ, ওকে। এর পাশাপাশি অনেকে সঠিক উত্তর দিচ্ছ, লিখন সঠিক উত্তর দিচ্ছ। তারপর স্যার ট্রিক শিখায় দেন মাথায় রাখার, আস্তে আস্তে শিখাই দিব। ভুল উত্তর দিচ্ছ, এই যে তানভীর ভুল উত্তর দিচ্ছ ভাইয়া। তার মধ্যে কয়েকজন সঠিক উত্তর দিচ্ছ। আন্নি সঠিক উত্তর দিচ্ছ, সূচনা সঠিক উত্তর দিচ্ছ, বেশিরভাগই ভুল দিচ্ছ। শোনো, যখন প্রশ্ন হবে প্রথম বাঙালি, মুসা ইব্রাহিম না, এইখানে লেখা বাংলাদেশি। তাহলে বাংলাদেশি হচ্ছে 7 জন, তার মধ্যে মুসা ইব্রাহিম প্রথম। প্রথম বাঙালি যখন প্রশ্ন হয়ে যাবে
তখন মুসা ইব্রাহিম না। ঠিক আছে, তখন উত্তর হবে হচ্ছে সত্যব্রত দাস, সে হচ্ছে 2004 সাল। ঠিক আছে, আর প্রথম বাংলাদেশি এইটা মুসা ইব্রাহিম, যে 2010 সাল। তাহলে প্রথম এভারেস্ট জয়ী বাঙালি এটা সত্যব্রত দাস 2004 সাল, আর প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম 2010 সাল। প্রথম বাঙালি নারী নিশাত মজুমদার না, নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি। বা প্রথম বাঙালি নারী যখন প্রশ্ন হবে, না যে রাইসা ভুল করছো, ওরে আল্লাহ, সত্যেন্দ্রনাথ বসু লিখছো, ইসরাত সর্বনাশ করে ফেলছো। আচ্ছা, প্রথম বাঙালি নারী হলে শিপ্রা মজুমদার। তো ভাইয়া একটু কথাটা বোঝার চেষ্টা করো। বাঙালি হলে সত্যব্রত দাস, শিপ্রা মজুমদার হচ্ছে 2005 সালে, 2005 সাল। প্রথম বাঙালি সত্যব্রত দাস, প্রথম বাঙালি নারী শিপ্রা মজুমদার, প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম, আর প্রথম বাংলাদেশি নারী তখন হচ্ছে নিশাত, যে 2012 সাল। আরো কিছু তথ্য দিতে পারতাম, আপাতত আর না দিই, পরের প্রশ্নে চলে যায়। বৃষ্টি পড়তেছে নাকি বাইরে? শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? সাইদকে নিয়ে যেহেতু প্রশ্ন হয়েছে, তাই এখন প্রশ্নটা আমি মুগ্ধকে নিয়ে করলাম। মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়। সবার মাথায় ঠাড়া পড়তেছে। হ্যাঁ, সবার মাথায় ঠাড়া পড়বে, কারণ সবাই ভুল উত্তর দিছে। আমি আরো বলি তোমাকে, যদি প্রশ্ন 2বার এভারেস্ট জয় করেন কে? মোহিত, 11 সালে এবং 12 সালে। ঠিক আছে, প্রথম নারী নিশাত মজুমদার। ঠিক আছে, যদি দ্বিতীয় নারী তাহলে ওয়াসফিয়া নাজরিন। সর্বশেষ তোমরা জানতে বাবর আলী, ওটা ষষ্ঠ, এখন সর্বশেষ বাবর আলী নাই, শাকিল সপ্তম। ঠিক আছে, আচ্ছা, আর একজন এভারেস্ট জয় করতে গিয়ে মারা যায়। ঠিক আছে, সাইদুল ইসলাম বিশ্ববিদ্যালয়, খুলনা। ওকে ফাইন, সবাই জানো। এখন তাহলে তোমরা আমাকে বলো তো, আবু সাইদ, এগুলো একদম বেসিক জানা থাকতেই হবে। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের? শহীদ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় ছিল, বাট আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের? খুলনা বিশ্ববিদ্যালয়। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়? শুধু বিশ্ববিদ্যালয় বলবা না, আবু সাইদ ওই বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট সেটাও বলো। ঠিক আছে, কোন বিশ্ববিদ্যালয় এবং দেখি অষ্টমে নাম তোলা যায় কিনা। হাবিব লিখছে অষ্টমে সে নিজের নাম লিখবে। আবু সাইদ এমডি রাহাত লিখছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, রোকেয়া বিশ্ববিদ্যালয়। সাবজেক্টের নাম বলো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ, আর মুগ্ধ ছিল হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। আবু সাইদ ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রোকেয়া বিশ্ববিদ্যালয় একদম ইংরেজি বিভাগের শিক্ষার্থী। হ্যাঁ, সাফা সঠিক উত্তর দিয়েছ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আছে। সাইদুল ইসলাম হাত তুলে সঠিক উত্তর দিয়েছ, থ্যাংক ইউ। পরের প্রশ্নে চলে যায়। দূরও এটা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, আর বলবো না ইনশাল্লাহ। আমি জানি তোমরা থাকবো আমার কোর্সের সাথে। পরে আসো, আবরার ফাহাদকে। ঠিক আছে, না শোনো, এটা যদি আমি না বলে চলে যাই তাহলে আকাশ একটু রাগ করবে যে আমি স্লাইডে দিলাম, ঠিক আছে, আপনি সেটা বললেন না। ওকে, তো আমাদের ক্লাসটা শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, আনুষ্ঠানিক ক্লাস। এর আগে ফ্রি ক্লাস চলতে থাকবে। 1 সেপ্টেম্বর আগে সবাই ভর্তি হয়ে যাও। 25 আগস্ট পর্যন্ত ভর্তি হলে 990 টাকা আমার সাথে কোর্স করতে হলে। পরে চলে যাও। আবরার ফাহাদকে সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে? আবরার ফাহাদকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং কোন বিষয়? ঠিক আছে, এখন আবরার ফাহাদ কি সাহিত্যে পুরস্কার পাইছে, ভাষা সাহিত্যে, মুক্তিযুদ্ধে, গায়ক হিসেবে, গীতিকার হিসেবে, কি হিসেবে পুরস্কার পেলেন এটাও জানবা।
কোন পুরস্কারে ভূষিত করা হয় এটাও আমাকে জানাও। আরেকটা কথা বলি, আজকে তোমরা প্রায় 250 জন আছো আমার সাথে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাট আমি গত 2-3 দিন ধরে ক্লাস নিলাম, এখানে অনলি 50 জন করে ক্লাস করছো, বাট ওইটাই কিন্তু পড়া। তোমরা এই পেজে যারা 250 জন ক্লাস করতেছো তারা দয়া করে একটু আগের ক্লাসগুলিও কইরো। আগের ক্লাসগুলি করলে বুঝতে পারবা যে আসলে সাধারণ জ্ঞান পড়ার প্যাটার্নটা কি। আমি সবসময় মানচিত্র এঁকে দেখে পড়াই। সো ওই ক্লাসগুলিও দেখো, দেখলে এই পেজে আছে। তোমাদের তো পরীক্ষা শেষ হলো, এই পেজে আগে ফ্রি ক্লাস নেওয়া আছে 3টা বা 4টার মতো, 4টার মতো। হ্যাঁ, ও হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে এই আগের ক্লাসগুলি, তুমি আমাদের যে আগে ক্লাসগুলি হয়েছে না, এই ক্লাসগুলি তুমি একটু একদম বিনা টাকায় বিনা পয়সায় এই ক্লাসগুলি তুমি কোর্সে করতে পারবা, ঠিক আছে। এই যে আমাদের জুবাইরস এডুকেশনে যদি যাও, এই ওয়েবসাইটে যদি ঢোকো, আচ্ছা এই ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা হোম পেজ পাবা। হোম পেজের শুরুতেই তুমি আমাদের একটু কোর্স পাবা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে জুবাইরস জিকে, জুবাইরস আমার যে ব্যাচটা, এটা হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুলের জন্য ব্যাচটা। আর এই যে জিকে ফ্রি ক্লাস, আমি যত ফ্রি ক্লাস নিচ্ছি সব এইখানে আছে। অলরেডি 287 জন এই কোর্সটা নিয়ে ফ্রিতে নিয়ে এই ক্লাসটা কিন্তু করছে, ঠিক আছে। এই যে দেখো মডিউল 1-এ ঢুকলেই কিন্তু এই যে মডিউল 1-এ ঢুকলে এই যে ক্লাস যে ফ্রি ক্লাসগুলি আছে, একটু ফ্রি ক্লাসগুলি ক্লিক করলে আসবেন এখানে। আচ্ছা থাক, ওইটাতে ঢুকলেই তুমি ফ্রি ক্লাসগুলি পেয়ে যাবা। সো আমাদের আগের ফ্রি ক্লাসগুলি, ওইটা তো টাকা লাগবে না, ফ্রি ক্লাসগুলির সাথে থাইকো। ক্লাসগুলি কোথায় পাবো দেখাইলাম না এইমাত্র, আমাদের ওয়েবসাইটে গেলে এই ক্লাসগুলি ফ্রিতেই করতে পারবা। হ্যাঁ, মেইনলি খুলনা বিশ্ববিদ্যালয়, এছাড়াও বিউপিতেও ছিল। খুলনা বিশ্ববিদ্যালয় এছাড়াও বিউপিতে ছিল। আচ্ছা এখন তোমাদের প্রশ্ন, আবরার ফাহাদকে সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে? আচ্ছা সাইদুল ইসলাম সঠিক উত্তর দিয়েছ, স্বাধীনতা পুরস্কার প্রতিবাদী তারুণ্য। ওকে, থ্যাংক ইউ। স্বাধীনতা পুরস্কার, ঠিক আছে। এই স্বাধীনতা পুরস্কার এই 2025 সালে দেওয়া হয়েছে 7 জনকে, ঠিক আছে। এই 7 জনের মধ্যে একজন আছে আবরার ফাহাদ, তাকে প্রতিবাদী তারুণ্য এই ক্যাটাগরিতে, প্রতিবাদী তারুণ্য এই ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত করা হয়। প্রতিবাদী তারুণ্য। আর আমি আপনার জিকে বইটি কিনেছি কিন্তু 10 থেকে 12 পেজ সাদা হয়েছে, এখন কি করব? একটু ফটোকপি করে নিও কার কাছ থেকে। পরের প্রশ্ন চলে যাই। 1 ঘন্টা কি হয়ে গেছে? হ্যাঁ, আর আমি দ্রুত করাচ্ছি। সম্প্রতি ইরানে ইসরায়েলের পরিচালিত অভিযানটির নাম কি? ইরানে, আচ্ছা গত বছর অভিযানকে নিয়ে প্রশ্ন হয়েছে না? সো এই বছর ইরান ইসরায়েল যেহেতু যুদ্ধ হয়ে গেছে, এইখানে 3টা অভিযান, ভাইয়া মানে তুমি ঠাডা মুখস্থ দিয়ে যাইতে হবে। 3টা অভিযান, তার মধ্যে একটা হচ্ছে ইরানে ইসরায়েলের পরিচালিত। আমরা জানি প্রথম ইসরায়েলি ইরানে একটা অপারেশন চালায়, ঠিক আছে। তারিখ সহ সেটা জানা থাকতে হবে, এই অপারেশনটা প্রথমে চালা হচ্ছে 13 জুন। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই অপারেশনটার নাম কি? এরপরে বাকি আরো 2টা অপারেশন বলতেছি আমি। 17, হ্যাঁ, কচু পাতা এ, জুবায়ের আল মাহদি এ। আচ্ছা তোমরা যেটা হয়, এই এমসিকিউ পড়াইলে খুব খুশি হও। আমার তো প্রশ্ন আছে, মানে জিকে পড়ায় কি হয়, মানে সাধারণ জ্ঞান কেন দরকার? একটু সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা এদিকে দুঃখিত আমি, মানে এই জিকে পড়ে হয়টা কি, লাভটা কি আসলে? আমি আমার যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, অন্তর্বর্তীকালীন, এটা তো সবাই এমনিই জানে। আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ, আচ্ছা ও একটা প্রশ্ন, মানে ওরা আমাকে অপমান করার জন্য বলছে জিকে আবার পড়ার কি আছে, এটাই তো বলতে চাস?
ওকে ফাইন, আমি তাহলে তোর উত্তর দিই। তুই গতকালকে এখানে এসে আমারে এই বোর্ডের মধ্যে কি কি বুঝাইলি, সমাস, হ্যাঁ উপমান আর উপমিত, হ্যাঁ তাই না? ও বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, বাংলাদেশের সংবিধান এটার কিছু বেসিক আছে, এটা তোমাকে জানতে হবে না? তোমার এই অধিকারগুলি কোন জায়গায় আছে? তুমি বিয়ে করছো, বিয়ের পর তুমি বিপদে পড়ছো, ঠিক আছে, বউ তোমার পুরুষ নির্যাতন হচ্ছে, তাহলে এটা কোন আইনের কোন ধারায় কি আছে? বা তোমার বাক স্বাধীনতা কোথায় আছে, সংবিধান নিয়ে জানতে হবে না? বাংলাদেশের জাতীয় বিষয়গুলি নিয়ে তোমাকে জানতে হবে না? মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বেসিক ফাউন্ডেশন, এটা নিয়ে জানতে হবে না? বেসিক তথ্যগুলি সেগুলো জানা তো অবশ্যই পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। কিন্তু তুমি আমাকে বলো, এই যে গতকাল সে পড়াইলো উপমিত, ঠিক আছে, আবার পড়াইলো উপমান, এই উপমান আর উপমিত পড়ে পরীক্ষায় নাম্বার পাওয়া ছাড়া আর কি কাজে লাগে? আমি জীবনে মালদ্বীপ যাব না, আমি মালদ্বীপ মুদ্রা নাম আমার জানার কি দরকার, এগুলো তো আমি এমনি জানতে পারি। আমি একটা কথা বলি ভাই, আরে টিকেট দরকার নাই, তুমি বাংলা পড়ো। আগামীকাল আমার একটা ক্লাস আছে, বাংলা ফ্রি ক্লাস, সন্ধির উপর হবে। যাদের সন্ধি নিয়ে কোনো সমস্যা আছে একদম সব কেটে যাবে। এখন উনি বলে সন্ধি দিয়ে কি করবো, সন্ধি না জানলে আমি শব্দ কথা বলবো কিভাবে, উচ্চারণ কিভাবে হবে? সমস্যাটাই বাইরে নাই। ও আগামীকাল সন্ধ্যা 7:30টায় ক্লাস করবা। এসব জিকে মিকে খুব একটা লাগে না। আরে এটা দূর। প্রয়োজন নেই। আচ্ছা, তোর আগামীকাল ক্লাস আছে এই তো, সন্ধ্যা 7:30টায় মানে ওরা এখন 258 জন আছে, ওরা করুক ক্লাসটা, এটাই তো চাচ্ছস? এটা তো আচ্ছা ভাই, প্রয়োজন না। তোমরা ওর ক্লাস করো কালকে, আগামীকালকে সন্ধ্যা 7:30টায় দুর্বার সজীব স্যার, নিজের নাম মানে আকিকা দিয়ে নাম রাখছে হচ্ছে মোহাম্মদ সজিবুল ইসলাম, সেটারে সে ঢাকা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, নাম দিচ্ছে দুর্বার সজীব, আকিকা ছাড়া, ঠিক আছে, বংসুং নামের আগে এটা বংচুং লাগাইছে, দুর্বার সজীব। তোমরা ক্লাসটা কইরো, কোনো সমস্যা নাই, কিন্তু জেনারেল নলেজ কি দরকার, বাংলা পড়তে হবে, সন্ধি পড়তে হবে, এটা না পড়লে আপনি কথা বলতে পারবেন না, এইগুলা কি ধরনের কথাবার্তা? গালাগালি শুরু হয়ে যাবে মনে হয়। না, এইগুলা কি? উপমান উপমিত পড়ো, কারণ তোমার নাম্বার পাইতে হবে। বাট আমি যেগুলো বলছি এগুলো তোমার জানতে হবে। তোমার বেআইনের সাথে তর্ক লাগছে, এই তর্কে তোমাকে জাহির করতে হবে আমি বেশি জানি, ঠিক আছে? লস করছি তো লাভ করে দেই। উনার একটা কোর্স আছে, জিকে প্রিপারেশন উইথ জুবায়ের স্যার, এটা পড়েন। আমিও উনার স্টুডেন্ট ছিলাম, তবে আমি আপনাদের অনলাইনে পড়ি, আমি অফলাইনে পড়ছিলাম তখন। তো আপনারা পড়েন, একদম জিকে নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা, মহিমা একটা সুন্দর কমেন্ট করছে যে সন্ধি না জেনেও তো আমি কথা বলতে পারতেছি। মহিমা, থ্যাংক ইউ। সন্ধি জানা নাকি কথা বলতে হবে। কালকে সন্ধ্যা আচ্ছা, এই যে নিপা লিখছে জিকে ভার্সেস বাংলা বিতর্ক চলছে, করবো ইনশাল্লাহ স্যার, আপনার কথায় মজা পাইলাম। ওকে, ঠিক আছে, মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আমরা এই বাংলা এবং জিকে মিলে তোমাদেরকে গান শোনাবো, ঠিক আছে? এটা আমি কথা দিলাম, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে গিটার নিয়ে আসবি কবে? দেখি আপনার নেক্সট যেদিন ক্লাসটা করে, কালকে ক্লাসটা করুন, নেক্সট ক্লাসে। আচ্ছা, নেক্সট একটা ক্লাসে বাংলা এবং জিকে একসাথে গান হবে, তোমাদেরকে কথা দিলাম। ওকে, তো যেটা বলতেছিলাম ভাইয়া, ইরান ইসরায়েলে পরিচিত অপারেশনটির নাম কি? ঠিক আছে, এই প্রথম কথা হচ্ছে এই অভিযানটা চালানো হয় 13 তারিখে, 13 জুন। আমি বলছি 3টা অপারেশন না জেনে পরীক্ষার হলে যাইতে পারবা না। এইটার উত্তর হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। এটা জানি অনেকে সঠিক উত্তর করছো। রাইজিং লায়ন মানে কি? উদীয়মান সিংহ, মানে আসতেছে সিংহ, খেপা সিংহ। এটা তারা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে নিচ্ছে। ইহুদিরা তাদের বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, যেটা ওল্ড TESTAMENT, এই ওল্ড টেস্টামেন্ট থেকে এই অপারেশন রাইজিং লায়নটা নিয়েছে। এইটার বিপরীতে ইরান আবার ইসরায়েলে যেটা করে সেটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস, ট্রু প্রমিস 3। কারণ আগে ইরান আরো 2টা অপারেশন এদের বিরুদ্ধে চালিয়েছে, তো এটা 3 নাম্বার। তাই ইরান যেটা করে অপারেশন ট্রু প্রমিস 3। আরেকটা আমি তোমাকে বলেছি যে এইখানে আমেরিকা আবার অ্যাটাক করে। কাকে? আমেরিকা অ্যাটাক করে হচ্ছে ইসরায়েলকে, সরি, আমেরিকা অ্যাটাক করে হচ্ছে ইরানকে, ঠিক আছে? সো ওটার জন্য কি অপারেশনটার নাম একটু আগে পড়াইলাম, আমেরিকা অ্যাটাক করে। আচ্ছা, আমেরিকা অ্যাটাক করে ইসরায়েলকে, ওই অপারেশনটার নাম কি বলতো? মিডনাইট হ্যামার, তাই তো? মিডনাইট হ্যামার নামে অ্যাটাক করে। এখন তোমাদেরকে আমি কয়েকটা তারিখ বলি, ঠিক আছে? এইখানে তোমাদেরকে আমি কয়েকটা তারিখ একটু দেখাই। আচ্ছা, আমি তোমাদেরকে একটু কয়েকটা তারিখ দেখাই, শোনো।
13 জন ক্লাস শুরু হয়, সরি 13 জুনে হচ্ছে এই অ্যাটাকটা হয়, তাই তো? কয়েকটা তারিখ অবশ্যই মাথায় রাখবা। 13 জুন, 22 জুন, কয়েকটা তারিখ অবশ্যই মাথায় রাখবা। একটা হচ্ছে 13 জুন, তারপর হচ্ছে 22 জুন, তারপর হচ্ছে 23 জুন, আরেকটা হচ্ছে 24 জুন। হ্যাঁ, মাস্ট। এই যে যুদ্ধটা হয় কত তারিখ? 12 দিনের যুদ্ধ ছিল এটা, ঠিক আছে? 12 দিনের যুদ্ধ। তাহলে যুদ্ধের শুরুটা হইল কবে? শুরুর কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে 13 জুন। আর যুদ্ধটা শেষ হইল কবে? ঠিক আছে, যুদ্ধটা শেষ বা যুদ্ধটা বিরতির ঘোষণা দেওয়া হয়, এটা হচ্ছে 24 জুন। ইউএস এর পক্ষ থেকে এই ঘোষণাটা দেওয়া হয়। মাঝখানে 22 তারিখে কি হয়? 22 তারিখে যেটা হয়, ইউএসএ অ্যাটাক করে ইরানকে। ঠিক আছে, ওই যে বললাম 3টা জায়গায় ইরান অ্যাটাক, ইরানের 3টা পারমাণবিক স্থাপনাতে অ্যাটাক করে। একটা হচ্ছে 3টি জায়গায় অ্যাটাক করে, একটা হচ্ছে ফার্দো, একটা হচ্ছে নাতাঞ্জ, আরেকটা হচ্ছে ইস্পাহান। তাই প্রশ্ন হতে পারে যে ইরানের পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক গবেষণা আছে কতটি জায়গায় বা নিচের কোনটি? উত্তর এই যে ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এই অ্যাটাকটা করার প্রেক্ষিতে ইউএসএ ইরানে করে না, তাই তার পরের দিন 23 জুনে যেটা হয়, এই ইরান অ্যাটাক করে ইউএসএ। ইরান অ্যাটাক হচ্ছে ইউএসএ। সে ইরান ইউএসএ এত দূরে যে অ্যাটাক করছিল তা না, ইরান আল উবেইদ একটা মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করে, যেই ঘাঁটিটা কাতারে। ঠিক আছে, তার মানে ইরান অ্যাটাক করে আল উবেইদ, ঠিক আছে, মার্কিন ইউএসএ ঘাঁটি, মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করে। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে কাতারে। আল উবেদ মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করে। তাহলে কয়েকটা বিষয় বললাম। 13 তারিখে যুদ্ধটা শুরু হয়, ওটা হচ্ছে ওই যে ইসরায়েল অ্যাটাক করে ইরানে। 22 তারিখে ইউএস অ্যাটাক করে ইরানের 3টা জায়গায়। পাল্টা হিসেবে 23 তারিখে ইরান অ্যাটাক করে ইউএসএতে আল উবেদ মার্কিন ঘাঁটিতে, যেটা কাতারে। আর 24 তারিখে আমেরিকা যুদ্ধ। এই ঘোষণা দেওয়ার পর যখন ইরান যখন ওই যে প্রণালীটা বন্ধ করে দিল, কোন প্রণালী বলো তো? এই প্রণালীটা যখন বন্ধ করে দিল, তখন আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। এদিকে তেলের দাম হু হু করে বাড়তেছে, বিশ্ব বাণিজ্যে একটা বিশাল ধাক্কা লেগেছে। তখন তাড়াহুড়া করে এই যে 24 তারিখে একটা যুদ্ধ বিরতি দেয়। সো এইটা হচ্ছে একটু বিস্তারিত, ঠিক আছে, একটু বিস্তারিত। আশা করি তোমরা যেটা বললাম এটা বলছো। তো তোমরা যে ক্লাস করতেছো, ক্লাস কি বুঝতেছো? আমি যা বলতেছি যদি বুঝে না থাকো তাহলে আমার জানাও যে না সমস্যা হয়। থ্যাংক ইউ। ও আমি প্রণালীর নামটা বলি না, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর স্যার জিকের কোর্সে কি আপনি নিজেই কি ক্লাস করাবেন? আমি তোমাকে 100% সিওরিটি দিতে আছি, ঠিক আছে, এই যে 100% সিওরিটি দিতেছি আমি ক্লাস নিব। তো জিকে কোর্সের সাথে থাকলে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ 25 তারিখ পর্যন্ত 990 টাকায় ভর্তি হতে পারবা। এরপরেই কিন্তু 1250 টাকা। এগুলো কি জিকে বইতে দেয়া আছে? বইতে দুনিয়া সবই দেয়া আছে, তোমার মাথায় আছে কিনা, তুমি পরীক্ষার হলে দিতে পারবা কিনা সেটাই বিষয়। স্যার ভালোই তো জিকে পড়ান, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, বলেন তো আমি কে? যদি বলতে পারেন আমি কে, কোন দেশে আমার বাড়ি, তাহলে বুঝবো আপনি জিকের বেস্ট টিচার। আমি মাপ চাই, আমার বেস্ট হওয়ার দরকার নেই। হ্যাঁ, ওর নাম দিয়েছে বেন স্টোকস। এত কিছু মনে রাখে কিভাবে? বেন স্টোক কি খেলোয়াড়? হ্যাঁ, ক্রিকেট খেলে। ও আচ্ছা, ঠিক আছে, আমি পারি নাই, সরি, মাফ করে দিও। মেডিকেল অ্যাডমিশনের ক্লাসগুলা কি কতটুকু এফেক্টিভ? এই ক্লাস করো, মেডিকেল অ্যাডমিশনের জন্য হয়ে যাবে। আচ্ছা তোমরা কি ক্লাস বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি, জি ভাইয়া ক্লিয়ার, ভাই একটু ফাস্ট শেষ করো। আচ্ছা ঠিক আছে।
পরের স্লাইডে চলে যাই আমরা। তিস্তা মহাপ্রকল্প প্রাথমিক পর্যায়ে, আচ্ছা 1 ঘন্টার বেশি হয়ে গেছে তো এখন আর আমি ডিটেলসে যাব না, আমি দ্রুত শেষ করে দেবো। 25টা প্রশ্ন আমি শেষ করে দিচ্ছি। তিস্তা মহাপ্রকল্পের প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হবে কবে? একটু দ্রুত বলো, দ্রুত অ্যান্সার করবা, আমি দ্রুত শেষ করে দিব। আমি আর কোনো প্রশ্নের ব্যাখ্যাতে যাব না, ঠিক আছে? আমি কারণ আমার টার্গেট ছিল 1 ঘন্টা 25টা প্রশ্ন শেষ করবো। 25টা প্রশ্ন শেষ করতে যদি বেশি সময় লেগে যায় তাহলে এটা তোমাদের জন্যই ক্ষতি। প্রাথমিক পর্যায়ের কাজ, তিস্তা নিয়ে বহু ঝামেলা ইন্ডিয়ার সাথে আমাদের সবসময় চলতেই থাকে। প্রাথমিক প্রকল্পের কাজ শুরু হবে 2026 সালে, ঠিক আছে? দেখি সঠিক উত্তর, ইসরাত সঠিক উত্তর দিচ্ছ, আর হচ্ছে সারা খান সবার আগে দিচ্ছ। এই কোর্স কত দিন ব্যাপী হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে, এগুলা রেকর্ড থাকবে। তুমি যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তত দিন পর্যন্ত এই কোর্স চলমান থাকবে। এই কোর্সের মধ্যে সাম্প্রতিক একটা পার্ট আছে না এই কোর্সের মধ্যে, সো ওই সাম্প্রতিক পার্টটা তো তুমি ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তার আগে যত সাম্প্রতিক আছে আমি ক্লাস নিব। তুমি খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তার আগে যত সাম্প্রতিক হবে আমি ক্লাস নিব, অর্থাৎ সব বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আচ্ছা পরেরটাতে চলে যাই। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকে আম্পায়ারিং করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি বাংলাদেশের একজন নারী ক্রিকেটার ছিলেন, জাতীয় দলের ক্রিকেটার। বাংলাদেশের জাতীয় দলের হয়ে তিনি আন্তর্জাতিক অনেক ক্রিকেট ম্যাচ খেলেছেন সেই 2011 সাল থেকে। তিনি নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন, তার নামটা কি বলো? আচ্ছা শান্ত লিখছ হচ্ছে জেসি, মুস্তফা আহমেদ লিখছ, আচ্ছা সারা খান লিখছ হচ্ছে সি, মানে মিশু চৌধুরী না, মিশু চৌধুরী না। এরপর বলো উজ্জ্বল খান সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। তার নাম হচ্ছে সাথীরা জাকির জেসি। তারপরের প্রশ্ন চলে যাও। বর্তমান বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান। চাল উৎপাদনে ভারত হচ্ছে প্রথম, ঠিক আছে? বলে দিলাম তোমাকে, চাল উৎপাদনে ভারত প্রথম। তাহলে বাংলাদেশের অবস্থান কত? দ্রুত অ্যান্সার করো, আর ব্যাখ্যাতে না যাই, দ্রুত 25টা প্রশ্ন শেষ করবো, দ্রুত। ভারত হচ্ছে প্রথম, বাংলাদেশের অবস্থান। শান্তনা ভাইয়া কোর্সে কত ঘন্টা করে ক্লাস হবে? কোর্সে মিনিমাম 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2.5 ঘন্টা। টপিক যখন বেশি থাকবে 2.5 ঘন্টাও ক্লাস হবে। ক্লাস ফ্যাক্ট না, কোর্স শেষে আমি যখন এক্সাম নিব, তুমি ক্লাস যদি মনোযোগ দিয়ে নাও করো, আমি যখন এক্সামগুলি নেবে, এক্সামগুলি যদি পরিপূর্ণভাবে দাও ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। আচ্ছা সঠিক, আচ্ছা বাঁধন এলাকার 5 না ভাই 5 না, আদিবা তৃতীয়, তারপর আখি পঞ্চম, না ভাই পঞ্চম যারা অ্যান্সার করতেছে না। বাংলাদেশের অবস্থান তৃতীয়, ভারত প্রথম, বাংলাদেশের অবস্থান তৃতীয়। পরের প্রশ্ন চলে যাই। জাতিসংঘ থেকে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা লাগবে না, আমি এটা ক্রস করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা এই 25-এর এই তারিখ, এটা তোমার পরীক্ষা কখনোই আসবে না। হচ্ছে কোন দুটি দেশের মধ্যে, এটাও লাগবে না, এটা দিচ্ছি। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডিটেলস তোমাকে পড়তে হবে, ডিটেলস, এবং আমাদের জুয়াজিকে বইতে 2 পৃষ্ঠা জুড়ে এটা ডিটেলস দেওয়া আছে। আমি এত কথা বলবো না, আপাতত শুধু উত্তর দাও, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে কবে? এদিকে আছে 2025 সালের তারিখ, এদিকে আছে 2026 সালের তারিখ। দেখি মধ্যম আয়ের দেশে উন্নীত হবে কবে? রাইসানুল হচ্ছে এ, হইল না। আচ্ছা কই রাইসানুর, রাইসানুর এ, তারপর এন্নি সঠিক, রাইসানুর সঠিক উত্তর, এন্নি সঠিক উত্তর, মাফি সরকার সঠিক উত্তর, কচু পাতা সঠিক উত্তর। ওকে রাইসা সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। পরের প্রশ্ন চলে যাই। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? ভাইয়া এটাও ভেরি ভেরি লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাঠ জুলাই, না 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 সরি, ইম্পর্টেন্ট। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? এই ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আমি পরে ক্লাসে ডিটেলস পড়াবো, আজকে শুধু শেষ করি, লম্বা হয়ে যাচ্ছে তো, দ্রুত শেষ করি। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? 24, দ্রুত এটা তো দাও। এটা মনে রাখা কিন্তু খুব সহজ, আমি আগে তোমাদের কাছ থেকে উত্তর চাচ্ছি, মনে রাখাটা খুব সহজ, খুব সহজ। সি আনসার করছো, ওকে থ্যাংক ইউ।
তার মানে 5 আগস্ট তো আমরা খুব ভালো করেই জানি, তাই না? 5 আগস্ট আমাদের স্বৈরাচারের পতন বা শেখ হাসিনার পতন বা নতুন স্বাধীনতা। তো এই 5 আগস্টের ঠিক 1 বছর পর 24-এর পরে 25-এর 5 আগস্টে এই ঘোষণাপত্র পাস করা হয়। সহজে মনে রাখবা, যারা সঠিক উত্তর দিয়েছো ধন্যবাদ। সর্বশেষ সর্বশেষ আমি খুব গ্রেটফুল তোমাদের কাছে, শেষ পর্যন্ত 200 জনের উপরে ছিল। আর গতকালকার এর আগে ক্লাস যখন ডিটেলস পড়ানো শুরু করছিলাম 100 জন 50 জন। এমসিকিউ হচ্ছে তোমরা খুব পছন্দ করো, যেটা বোঝা গেল। সংস্কার কমিশনে কতগুলো সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হবে? এটা প্রস্তাব করা হয়েছে যে এতগুলি প্রস্তাব থাকবে, সংস্কার প্রস্তাব থাকবে। সো কতটা বলা হয়েছে, এটা লাস্ট প্রশ্ন। কতটা সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরি হবে? কতটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরি হবে? শেষ প্রশ্ন, উত্তর দাও। তো এই 25টাই আজকের মতো থাকবে। বাইশ ছিল না, 30 তারিখ, 24 তারিখে নিয়ে নিলাম। 24 তারিখে তো ক্লাস দেওয়া, 24-এরটা 24 থাকবে, শুধু 22-এরটা হবে না। পরেরটা 24 তারিখ আর এরপরেরটা 25, 26 যে কোনো একদিন। আচ্ছা শোনো, সঠিক উত্তরটা দাও। কত? না 78 না। কেন তোমরা 78 অ্যান্সার করতেছো? 78 না, ঠিক আছে 78 না। যারা 78 অ্যান্সার করতেছো 78 না। 222 জন আছে, 78 না। না 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 80 কিছু না, এটা জানো না তোমরা। 80ও না, উত্তর 80ও না। 80 না। জাকির হোসেন কত লিখছো? 80 না। একজনও সঠিক উত্তর দিতে পারে। তারিফ, তারিফ থ্যাংক ইউ। সবার আগে ভাইয়া, কোর্স করলে কি সাম্প্রতিক ক্যাপসুল কিনতে হবে? তো সাম্প্রতিক ক্যাপসুলের মধ্যে সব থাকবে। তুমি যদি আমাকে বলো ভাই আপনার জিকে কোর্স করলে কি এই জিকে বই আবার কিনতে হবে, এটা প্রশ্নটা হইলো? জিকে বই তো অবশ্যই কিনতে হবে। এই বইটা ধরে ধরেই তো পড়াবো, শেষ করাবো, এবং তোমাদের প্রস্তুতি ইনশাল্লাহ সবচেয়ে ভালো থাকবে। আর সাম্প্রতিকের জন্য আমি তো সাম্প্রতিক ক্লাস টাস নিয়ে প্রস্তুত করাবোই, কিন্তু সাম্প্রতিক ক্যাপসুল রাখতে হবে। আচ্ছা সঠিক উত্তর হচ্ছে এটা 88টি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এটা 88টি। ভাইয়া আমি বিভাগ পরিবর্তন করে কমার্সের পরীক্ষা গুচ্ছ থেকে এক্সাম দিতে পারবো? পারবা। আচ্ছা শোনো, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 24 তারিখ। এই 24 তারিখে ক্লাসের টপিক সম্ভবত যেটাই হোক, তোমরা আমাকে একটু বলো তো 24 তারিখে যে টপিক ফ্রি ক্লাস, ওইগুলা কি আমি এমসিকিউ আকারে পড়াবো নাকি ডিটেলস করে পড়াবো? তোমরা আমাকে একটু বলো। আমি যে নেক্সট ফ্রি ক্লাসগুলি নিব, এই ফ্রি ক্লাসগুলি যেই টপিক থাকবে, ধরো জাতীয় বিষয় বলে আমি পড়াইছি, এখন এটা তোমরা কোনটা পছন্দ, এমসিকিউ আকারে নিব নাকি ডিটেলস? ওই দিন হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি টপিক। না না 22 তারিখে মধ্যপ্রাচ্যের মুক্তিযুদ্ধ নিয়ে পড়াবো। মুক্তিযুদ্ধ নিয়ে পড়াবো হচ্ছে 24 তারিখে ফ্রি ক্লাসে। আচ্ছা একজন লিখছে ডিটেলস সহ এমসিকিউ, এমসিকিউ। নিপা লিখছে ডিটেলস, আতিকা হচ্ছে ডিটেলস, ডিটেলস আকারে। থ্যাংক ইউ। যারা জেনুইন স্টুডেন্ট তারা ডিটেলস পছন্দ করে, থ্যাংক ইউ। তোমাদের কথা রাখা হবে, ডিটেলস পড়বো সাথে এমসিকিউ থাকবে, ঠিক আছে? ডিটেলস পড়বো সাথে এমসিকিউ থাকবে। তাহলে আমার নেক্সট ফ্রি ক্লাস 22 তারিখ হওয়ার কথা ছিল, বাট 22 তারিখ শুক্রবার, তো 22 তারিখ নিব না, 24 তারিখে আমি ক্লাস নিব। 24 তারিখ নেক্সট ক্লাস হচ্ছে 24 তারিখ। এরপরে 25-26 তারিখে এই গ্যাপের ক্লাসটা নিব। এটা তোমরা আমাদের পেজের সাথে থাকলে ডিটেলস পেয়ে যাবা। আর আগামীকালকে আমাদের দুর্বার সজীব স্যারের ক্লাস আছে বাংলা। উনি কেমন পড়ায় আমি বলতে চাই না, তোমরাই ক্লাস করো, ক্লাস করে বুঝতে পারবা। আর তোমরা যারা প্রিপারেশন নেবে, আর দেরি করার কোনো কারণ নাই। যে যেখানে থাকো, যেখান থেকে যেটা ভালো লাগে সেখান থেকে প্রিপারেশন নাও। আমাদের পক্ষ থেকে বলা আছে ইনশাল্লাহ তুমি যদি আমাদের সাথে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমার জন্য আমরা সর্বোচ্চটা করব, ভালো কিছু করতে পারবা। শর্ত হচ্ছে ক্লাস যদি তুমি অমনোযোগী হও, একটা দুটা বাদও দাও, আমরা যে এক্সামগুলি নিব প্রত্যেকটা এক্সাম দিতে হবে। তুমি যদি আমাকে এই কথা দাও যে হ্যাঁ আপনার কোর্সে থেকে সব এক্সাম আমি দিব, তাহলে আমিও তোমাকে কথা দিতেছি ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা।